রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন? গত রাতে হাসনাত আবদুল্লাহ যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে, বিতর্ক চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের লেখালেখি চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা বলছেন অনেকেই। এরপরে আজকে বিশেষ করে জুম্মার নামাজের আগে থেকে রাজধানীতে উল্লেখযোগ্য হারে সেনা টহল বেড়ে গেছে। এর আগে এত সেনাবাহিনীর সদস্যকে রাজধানীতে টহল দিতে দেখা যায়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। খুবই সেন্সিটিভ বিষয়। সেনাবাহিনীকে নিয়ে কথা বলার আগে অন্তত 100 বার ভাবা উচিত। সাধারণ মানুষগুলো সেই রকম ভাবনাই ভাবেন। সেনাবাহিনী খুবই সেন্সিটিভ একটা জায়গা। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানা সময়ে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলেও হয়েছে। সেনাবাহিনী একাধিকবার বাংলাদেশের ক্ষমতা নিয়েছে। এরশাদ এবং জিয়াউর রহমানকে আমরা দেখেছি। এই ব্যাপারগুলো ঘটেছে বাংলাদেশে, কিন্তু এই ব্যাপারগুলো ঘটলেও আমরা কখনোই প্রত্যাশা করিনি যে আমাদের দেশের অবস্থা কখনো পাকিস্তানের মতো অত ভয়াবহ হবে। এখন আবার পাকিস্তানের সঙ্গে নতুন করে তুলনা দেয়া হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে যায় কিনা। এদিকে আমেরিকার একটি গণমাধ্যম আমেরিকার সরকারকে সাবধান করেছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশ ইজ দ্য নেক্সট আফগানিস্তান, এরকম একটা মন্তব্য করে একটা খবরও তারা তৈরি করেছে। সেই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। হাসনাত আবদুল্লাহর গত রাতের স্ট্যাটাসটাই মূলত সবাইকে ভাবিয়ে তুলেছে। এরপরে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি উপদেষ্টা, তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়ে এই ব্যাপারটাকে আরও বেশি নগ্ন করে ফেলেছেন। তিনি এই সাক্ষাৎকার দেওয়ার মূল উদ্দেশ্যই যে সেনাবাহিনীকে টার্গেট করা, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা, সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানান দেয়া, এবং এটাকে কেন্দ্র করে যে একটা গৃহযুদ্ধের আবহ তৈরি হতে পারে, এই ব্যাপারটা তাদের মাথায় আছে কি না আদৌ, সেই প্রশ্নও আসে। অনেকে বলছেন যে বিদেশে থাকা প্রবাসী 1-2 জনের প্রেসক্রিপশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহরা এই কাজগুলো করছেন। সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর পরে রাজধানীতে আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ব্যাপক টহল। এর আগে সেনাবাহিনীর এই রকম উপস্থিতি কখনোই চোখে পড়েনি এবং ধারণা করা হচ্ছে যে এই দৃশ্য রাজধানীর পরে সারা দেশেই বিরাজ করবে। সেনাবাহিনীর ম্যাক্সিমাম সদস্য কি তাহলে কি মাঠে নেমে আসছেন? তাহলে কি আমরা অন্য কিছুর ইঙ্গিতের দিকে যাচ্ছি? তাহলে কি ডক্টর ইউনূস সরকারের মেয়াদ ফুরিয়ে এলো? এই প্রশ্নগুলো অনেকে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে বাংলাদেশের গণমাধ্যম নাগরিক টিভি এই ব্যাপারে একটি সচিত্র প্রতিবেদন করেছে। সেখানে তারা সেনাবাহিনীর রাজধানীতে যে ব্যাপক টহল তার ভিডিও চিত্র প্রকাশ করেছে। সেনাবাহিনী ব্যাপক টহল দিচ্ছে, বিভিন্ন অফিস আদালত স্থাপনায় তারা অবস্থান করছে এবং পুলিশের সঙ্গে একসঙ্গে মিশে কাজগুলো কোথাও করছে।
এরকম চিত্র নাগরিক টিভি দেখানোর চেষ্টা করেছে এবং তারা দেখিয়েছেও। এর আগে এত ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যকে রাজধানীতে দেখা যায়নি, রাজধানীর মাঠে তাদেরকে ঘুরতে দেখা যায়নি, এমনটাও তারা বলছে তাদের সচিত্র প্রতিবেদনে। তারা এটা যখন বলছে তখন ভারতের বিভিন্ন গণমাধ্যম, আজতক বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে যে খবরটা করা হচ্ছে, তারা খবর দিচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, সেনাবাহিনী মাঠে নেমে পড়েছে, এরকম নানা রকমের খবর তারা দেওয়ার চেষ্টা করেছে। যদিও সেই খবরগুলোর আদৌ ভিত্তি আছে কি না সেই প্রশ্ন যেমন করা যায়, তেমনি সেই খবরগুলোর ভিত্তি নেই বলে উড়িয়ে দেওয়াও পুরোপুরি যায় কিনা সেই প্রশ্নও সামনে এসে যায়। কারণ যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আজকে আবার এনসিপি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসকে আরও বেশি জায়েজ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আমার অবস্থান ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক কোনো ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে না। অবশ্যই হস্তক্ষেপ করতে পারে না রাজনৈতিক কোনো ব্যাপারে, কিন্তু দেশের কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনি একটা সাধারণ রাজনৈতিক দল হিসেবেও নিশ্চয়ই আপনার লিমিট ক্রস করতে পারেন না। আপনি তো এখন উপদেষ্টা নন, আপনি সরকারের অংশ নন। আবার তিনি সরকার থেকে কয়েকদিন আগে চলে এসেছেন, তিনি আজকে প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন। প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এই কথা গতকালকে বলেছেন, এটার তীব্র নিন্দা জানিয়েছেন। এরকম কথা প্রধান উপদেষ্টা বলতে পারেন না, যার সঙ্গে কদিন আগেই তিনি কাজ করে আসলেন। সেরকম মন্তব্যও আমরা শুনেছি নাহিদ ইসলামের থেকে। সেনাবাহিনীর এই টহল, অতিরিক্ত টহল নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠলেও গণমাধ্যমে কোনো খবর হচ্ছে না, গণমাধ্যমে খবর হওয়ারও কথা নয়, কারণ এটা এতটাই সেন্সিটিভ একটা ইস্যু এবং এই ইস্যুটাকে যেভাবে উস্কে দেয়া হয়েছে, ছাই চাপা আগুনে যদি আপনি ঘি ঢেলে দেন তাহলে সেই আগুন আবারও অগ্নিস্ফুলিঙ্গের রূপ নিতে পারে। সেই তত্ত্ব যদি মেনে নেওয়া যায় তাহলে সেনাবাহিনীকে উত্তপ্ত করে দিয়ে দেশের পরিস্থিতি শান্ত রাখা আসলে সম্ভব নয়। সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাকে সেনা সদস্যরা যদি মনে না করেন যে এটা শুধুমাত্র সেনাপ্রধানকে বলা, তাহলেই বিপদটা বেড়ে যাবে। কারণ সমস্ত সেনাবাহিনী যদি ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে তারা যদি দেশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, নিয়ন্ত্রণ নিতে চায়, সেটা তাদের জন্য খুব একটা যে ভুল সিদ্ধান্ত হবে সেটা এই মুহূর্তে এই পরিস্থিতি বিবেচনায় অন্তত বলার ওয়ে নেই। কারণ যে পরিস্থিতিতে সেনাবাহিনীকে ঠেলে দেওয়া হয়েছে, যে অসম্মানজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে সেরকম কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যেটা ভারতীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্যই কি এমন পরিস্থিতি তৈরি করছে প্রবাসী কিছু ইউটিউবার, যারা ঘোষণা দিয়ে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করেছে? কয়েকদিন আগে দেখলাম যে ৩২ নম্বর পুরোপুরি ভাঙা হয়নি। ৩২ নম্বরের যে সিঁড়িটাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সিঁড়িটা এখনও অক্ষুণ্ণ রয়েছে। সেই সিঁড়িটা কিভাবে ভাঙা হবে তারও তত্ত্ব প্রচার করা হচ্ছে, এরকমটাও আমরা দেখছি। অর্থাৎ মবকে উস্কে দিয়ে আর নানা রকমের কর্মকাণ্ড হচ্ছে। মবকে উস্কে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মব করেছেন, সেটা ঠিক আছে। এবার কি সেনাবাহিনীর বিরুদ্ধেও মব করতে চান? যদি সেনাবাহিনীর বিরুদ্ধেও মব করতে চান তাহলে কয় মিনিট অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব সেই প্রশ্নও অনেকে করছেন। সব মিলিয়ে আসলে হতে যাচ্ছে কি, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে কি আমরা যাচ্ছি? এই যে অতিরিক্ত সেনা টহল, এই সেনা টহল আগামীকালকে থেকে কি সারা দেশব্যাপী এটা বিস্তৃত হবে? কারণ সেনা টহল শুরু হয়েছে দিনের বেলা। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার যে সাক্ষাৎকার প্রকাশ হয়েছে সেই সাক্ষাৎকার প্রকাশের আগেই
সেনা টহল, অতিরিক্ত সেনা টহল শুরু হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাৎকার আরও বেশি আগুনে ঘি ঢেলে দিয়েছে। তাতে করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক যে খারাপ হয়ে গেল, এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেল। দুদিন আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, তখনই আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে তাদের কথা মধ্যে যে খুব একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তা সেই ছবি দেখে বোঝা যায়নি। দুজনেরই মুখ গুরুগম্ভীর এবং তাদের মধ্যে যে ভালো কিছু নিয়ে আলোচনা হয়নি সেটা বোধহয় এই গতকাল রাতে এসে এবং আজকের সারাদিনের পরিস্থিতি সেটাই ইঙ্গিত দিচ্ছে। তার মানে সেনাপ্রধান সেদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে হয়তো অনেক কথা খোলামেলা বলেছেন, অনেক কিছুই যে তার ভালো লাগছে না সেই ব্যাপারগুলো বলেছেন। সেনাপ্রধানের ভালো লাগছে না এই ব্যাপারগুলো বলার পরেই জাতীয় নাগরিক পার্টি অ্যাকশানে নেমেছে কিনা সেনাপ্রধানের বিরুদ্ধে, যেটা তাদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। আমার দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন, আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্য তো ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ইস্যু এখন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনি নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত, প্রমিস করলাম। কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না, তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে ধাবিত হয় সেজন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন? যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন, না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে। দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন তা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন। আপনার সেই মিটিংয়ের সামনে, তাদের সামনে লিখিত কাগজ দিন। কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কিনা। দলের নাম লিখুন, মতামত লিখুন, নিচে সিগনেচার করুন। আপনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে, ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে, তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন। এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে, তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন। আপনি হিরো হয়ে যেতে পারবেন, বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন। আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার, সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই। যদিও আপনাদেরকে বারবার বলেছি, 5ই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না। কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন, সেটাতে আপনি হালে পানি পাবেন না। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে, ভুল করে, স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে, তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে, আওয়ামী লীগদের দোসরদের অবস্থানও সেই পথে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি? আমি এজন্যই বলছি, আপনি একজন বড় খেলোয়াড়, আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট, আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি, আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা, কৌশল, হেকমত আপনার জানা আছে। কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন,
এই সুযোগ আর কোনোদিন আসবে না। আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন, এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নি তাই নিষিদ্ধ হয়নি, ইউনূস সাহেবের সরকার চায়নি তাই নিষিদ্ধ হয়নি। আর আপনি যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চা হয়ে থাকেন, আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন। রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন, তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না। আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন, জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে, সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন। আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে। আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, তারাই আগামীর রাজনীতিতে টিকে থাকবে। অতএব আমাদের পথ খোলা, পথ বেরি সহজ। এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে, শ্রেণীগতভাবে, পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য তৈরি হবে। সেটা এক ধরনের গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে, যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয়। বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ। আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয়, তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পিছনে বসে নখ টাকাবে। তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায়, তাহলেও তারা খুশি। আর যদি বাংলাদেশে সেনা শাসন আনা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে আপনার আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয়, সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক, সোহেল তাজের নামে হোক, তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে। আর আমরা চাই আওয়ামী লীগ যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 16 বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে, তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই। আমার ইস্যু একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আমি আপনার বাংলাদেশে গত 8 মাস যেভাবে আমরা শান্ত থেকেছি, সুন্দরভাবে থেকেছি, আপনাদেরকে সমর্থন করেছি, আমরা সেভাবেই করে যাব। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুঁসে উঠবে, সেটা আপনি থামাবেন কেমনে? আপনাকে ভাবতে হবে, বাংলাদেশে আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত হয়েছে, এই যে 24-এর গণ অভ্যুত্থান এবং যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছে। এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি। এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে স্বাধীন করেছে। এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন। আপনি যদি এখন করতে পারেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সব দমন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আসল মুনাফিক চেনা শুরু করে দিবে। আপনি রাজনীতিবিদদের সাথে এই গুড়িটা খেলুন, এই দাবার কোটটা ছেড়ে দিন, দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে, কোন ব্যক্তি কি মন্তব্য করে, কি কারণ তারা লেখে, নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না, সেটা স্পষ্ট হবে। আর যখনই স্পষ্ট হবে, তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না। তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায়, তাকে গালি দিবে। অতএব আপনি কেন সেটা করছেন না? যমুনায় এখন জাতীয় ঐক্যের এই সুযোগ চলে এসেছে। যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে। আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন, দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর যদি কেউ অসুবিধাও করে, তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না। কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে। আজকের আমাদের দেশে দেশবাসীকে শান্ত থাকতে হবে, সাবধানে কাজ করতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র এমনভাবে ছড়ানো হয়েছে, যাই করবেন তাতেই তাদের লাভ। ডক্টর ইউনূসের পতন ঘটাবেন,
আওয়ামী লীগেরই পারপাস সাফ করলেন। বাংলাদেশে অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আওয়ামী লীগেরই পারপাস সাফ করলেন। বাংলাদেশে যে কোনো মূল্যে এই সরকার বিপাকে পড়ুক, আওয়ামী লীগের পারপাস সাফ করলেন। আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন, তাও আওয়ামী লীগের পারপাস সাফ করলেন। আবার এই যে সমন্বয়ক, রাজনীতিবিদ, দল, জামাত, বিএনপি, চরমনাই, হেফাজত, ডান বাম, এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেটাতেও আপনি আওয়ামী লীগের পারপাস সাফ করলেন। আপনি যেদিকেই যাবেন আওয়ামী লীগের গর্ত ফিট করা আছে। সে কারণে অনেক সাবধান অবলম্বন করে সাবধান হয়ে পথ চলতে হবে। লম্বা সময় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে জাতীয় রাজনীতিতে আগামীর বাংলাদেশকে কিভাবে গঠন করা যায়, সেই পথে এগিয়ে আসতে হবে। দেশপ্রেমিক নাগরিকদের সাথে কোনো বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে দেওয়ার সুযোগ নেই। গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। এ দেশে কাউকে না কাউকে আমাদের মানতে হবে। আমাদের ইস্যু এখন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনি নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত, প্রমিস করলাম। কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না, তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে ধাবিত হয়, সেজন্য আপনাকেই দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন। আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্যতে ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম, আপনি এটা গ্রহণ করতে পারবেন? যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন, না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে। অতএব আপনাকে এই আহ্বানটুকু করছি, আপনি আমার এই আহ্বানটুকু গ্রহণ করুন। আপনি আমাকে চেনেন, আমাকে ভালোবাসেন, আমি জানি। আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনাকে আমি ক্রেস্ট দিয়েছি, আপনাকে একটি ফুল দিয়ে বরণ করেছি, আপনার জন্য লড়াই করেছি, আপনার পক্ষে এখনো অবস্থান করছি। সে কারণেই বলছি, আপনি জাতির কাছে আপনার ফেসটা দেখিয়ে দিন, জাতির কাছে দেখিয়ে দিন আপনি কত বড় খেলোয়াড়। আপনি জয়যুক্ত হবেন, দেশবাসী জয়যুক্ত হবে, এবং আওয়ামী লীগের দোসররাই পরাস্ত হবে। আপনার কোনো সমস্যা নেই, এগিয়ে যান, দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সংস্কার নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি বিরোধিতা করবে, সংস্কার মানবে না, মতামত দিবে না, টিক চিহ্ন দিবে না, আবার নাম কাওয়াস্তে মতামত দিবে, শরিকদের নিয়ে একত্রে সেই মতামত দিবে, চালাকি করবে সরকারের সাথে। কিন্তু না, সরকারের এবার কঠিন সিদ্ধান্ত। দর্শক, জামাত কিন্তু সংস্কার চায়, এই জন্য জামাত যেটা চায় সেটার বিজয় হবে ইনশাল্লাহ। ওয়েট অ্যান্ড সি। দর্শক, খবর সংলাপের আগেই 111 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের। এর মানে সংস্কারের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করবে, তাদের সাথে আলাপ করবে বা তাদের ঐক্যমতের ভিত্তিতে করবে। কিন্তু সংস্কারের একটা বড় অংশ তাদেরকে জিজ্ঞেসই করবে না। আর বিএনপি বলে যে সংস্কার তারা মানবেই না। বলে সংস্কার তারা মানবে না মানে তাদেরকে তো জিজ্ঞেসই করবে না, সরকার সংস্কার করবে। এটা সরকার, তাদের অথরিটি আছে, তাদের জুরিসডিকশন আছে। এটা একটা চমৎকার সিদ্ধান্ত, এবং আমরা এটাও বলতে চাই সামনে সরকার আরো কঠোর হতে বাধ্য হবে যে সংস্কার বা জাতীয় ঐকমত্য কমিশন এরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করবে, তাদের মতামত নেবে, কিন্তু তাদের কথা চলবে, বিষয়টা এরকম নয়। আর সবাই কখনো এক বিষয়ে একমত হবে না। অতএব ঐকমত্যের সংজ্ঞাটাও কিন্তু এই সরকারকে রিডিফাইন করতে হবে। ঐকমত্য মানে কি? সবাই একমত তা না, মেজরিটি যেটা বলেছে সেটা, অথবা সবার মতামতকে বিশ্লেষণ করে সরকার যে ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে ঐকমত্য। পৃথিবীর কোথাও কোনো মিটিংয়ে, কোনো পার্লামেন্টে, কোনো ডিসিশন মেকিং বডিতে, হাউসে সবাই এক বিষয়ে একমত হয় না, এরকম কোনো নজির নেই।
আর সবাই যে বিষয়ে একমত হয় ওই বিষয়ে আলাদা কোনো আলোচনা বৈঠকের দরকার হয় না, ওটা চোখ বুঝেই করে ফেলা যায়। অতএব দেখেন, এই সবাই একমত হবে এটা অবাস্তব কথা। আর সবাই একমত যদি হতো এরকম বিষয় থাকলে, তাহলে এটা ঐকমত্য কমিশনের এরকম টেবিলে বৈঠকে নিয়ে বসতে হতো না। অতএব সরকার সংস্কার করবে, দিন শেষে রাজনৈতিক দলগুলো জাস্ট মতামত দিবে, তাদের কথা চলবে তা কিন্তু না। এটাই গণতন্ত্র, অধিকাংশ যেটা বলবে সেটাই হবে। এবং এখানে রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার্স, পার্লামেন্ট হলে তো শুধু রাজনৈতিক দল তাও না, ওই ক্ষমতাসীন দলের প্রধান যিনি বলেন সেটাই হয়। কিন্তু এখন আমরা দেখব যে অধিকাংশ জনগণ, রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারাও মতামত দিতে পারে। এভাবে সরকার সিদ্ধান্ত নেবে, সংস্কার করবে। সংলাপ শুরুর আগেই ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার 111 দফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কার প্রস্তাবের জন্য সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে চূড়ান্ত করা হবে। মানে এটা দ্রুত বাস্তবায়ন করবে। দেখেন 111 দফা, ইটস ভেরি সিগনিফিকেন্ট। 111 দফা মানে কি? এই 111টা দফা, এতেই বিএনপি আওয়ামী লীগের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই যে দুদকের যে হিসাব নিকাশ, দুদক যদি স্বাধীন হয় তাহলেই তো বিএনপি দুদকের জালে আটকা পড়বে। মানে বিএনপি চায় সেই পুরনো খাওয়া খাওয়ার বন্দোবস্ত টিকিয়ে রাখতে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সংলাপ অলরেডি হচ্ছে, বেশ কয়েকটা দলের সাথে বৈঠক হয়েছে। দর্শক, মন্ত্রিপরিষদ সচিব যেটা বলছেন যে কাজগুলো রাজনৈতিক দলের মতামত ছাড়াই অল্প সময় বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য মন্ত্রণালয় ও বিভাগে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো কি বললো অত মাথা ঘামানোর সময় নেই। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের 28 দফা, দুদক সংস্কার কমিশনের 43 দফা, জনপ্রশাসন সংস্কার 18 দফা, পুলিশ সংস্কারের 13 দফা। এই পুলিশকে নিরপেক্ষ 13 দফার মাধ্যমেই তো করা সম্ভব, বিএনপির চালাকি থাকবে না। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9 দফা সুপারিশ রয়েছে। এবং প্রত্যেক কমিশনের এই একটা অংশ রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস না করে সরকার বাস্তবায়ন করে দিবে। রাষ্ট্র সংস্কারে গঠিত 11 সংস্কার কমিশনের মধ্যে 6টি সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 13 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে 111 সুপারিশ এখনই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেট মুভ। এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার হয়ে উঠছে, মিন করছে না, বিএনপির উপর নির্ভরশীল নয়, তাদের কাছে জিজ্ঞেস না করে কিছু করা যাবে না এমন নয়, এখনই বাস্তবায়ন। রাইট। জানা গেছে সুপারিশমালা বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তা ফের মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে। চমৎকার কাজ। সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া 6 কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শুধু সেসব বিষয়ে আশু বাস্তবায়নযোগ্য সেগুলো চূড়ান্ত করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, ওই যেগুলো এখন বাস্তবায়নযোগ্য আলাপ আলোচনা ছাড়া এগুলোই আমরা দেখতে চাই। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন দৃশ্যমান হবে এবং এটা দ্রুত হবে। অতএব সংস্কারের যে বিভিন্ন প্যাকেজ আছে, এর মধ্যে আবার প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে প্যাকেজ, শর্ট প্যাকেজ, লং প্যাকেজ। এর মধ্যে আবার একটা প্যাকেজ আছে যে আলাপ আলোচনার প্যাকেজ, আলাপ আলোচনা ছাড়া প্যাকেজ। ডক্টর ইউনূস যে কতটা স্মার্ট তার এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে সরকারের জুরিসডিকশনও কাজে লাগাবে, আবার তাদের যে গণতান্ত্রিক চরিত্র সেটাও ধরে রাখবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার সুপারিশের 9টি প্রস্তাব বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংস্কার। গত 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া কমিশনের প্রস্তাবে বলা হয়েছে নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, অন্তত 1/10 জেলার কার্যকর কার্যালয় এবং অন্তত 5% উপজেলায় বা ক্ষেত্র মতো মেট্রোপলিটন থানায়
কার্যকর কার্যালয় থাকতে হবে। দলের মধ্যে সদস্য হিসেবে ন্যূনতম 5,000 ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান আইনে কোনো দলকে নিবন্ধন পেতে হলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দেশে অন্তত 22টি জেলা ও 100 জেলায় উপজেলা কার্যালয় থাকতে হবে। আর সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে নিবন্ধন পেতে কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে অন্তত 7 জেলায় ও 61টি উপজেলা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে। যাই হোক, এই জনপ্রশাসন মন্ত্রণালয় 18টি সুপারিশের বাস্তবায়ন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিচার বিভাগ সংস্কার 28টা দফা, পুলিশ সংস্কারের 13টি দফা, দুদক সংস্কার 43টা দফা, এগুলো করলে এই রাজনৈতিক দলগুলো খাওয়া খড়ির রাস্তা এমনিতে অনেকটা বন্ধ হয়ে যাবে। অতএব তারা মতামতের জালে সংস্কার আটকাতে পারবে না। সংস্কার তো হচ্ছে ভাই, বিএনপি এখন কি করেন? মির্জা আব্বাসের হুমকি দামকি কই গেল? আন্দোলন করেন না, না ঈদের পর হরতাল দিবেন? তো দর্শক, পরিশেষে একটা কথা বলে রাখি, জাস্ট দেখবেন শুধু এই 111 দফা না, ডক্টর ইউনূস সরকার সব সংস্কার করবে। সময় কিভাবে বের করতে হয়, রাজনৈতিক দলগুলো যে যাই বলুক সেটাকে কিভাবে সলভ করতে হয়, এটা ডক্টর ইউনূস জানেন। ডক্টর ইউনূস বিশ্ব খেলোয়াড়, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঘোল খাওয়াতে পারেন। আর বিএনপির মতো দলকে ম্যানেজ করে চলা, এটাকে তিনি জানতেন না যে বিএনপি বাধা দিবে, ক্ষমতা আসার জন্য পাগল হয়ে যাবে, দুর্নীতি লুটপাটের জন্য বিভিন্নভাবে সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে? এটা জেনে শুনেই তিনি দায়িত্ব নিয়েছেন। ভারত, বিএনপি, আওয়ামী লীগ এক পর্যায়ে এক হয়ে যাবে, এটাও সরকার জানতো, তারপরও দায়িত্ব নিয়েছে। এর মানে ডক্টর ইউনূসের খেলা দেখবেন, বাংলাদেশের সবকিছুই হবে, আমাদের সব স্বপ্নই বাস্তবায়িত হবে। ডক্টর ইউনূস শুধু একটা কাজ করার ক্ষেত্রে তার দুর্বলতা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে। আর সংস্কার করার ক্ষেত্রে তার দুর্বলতা নেই, এটা তিনি ঠিকই করবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।